নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি দেশের কথা দেশের কথা। শুরুতেই যে খবরে চোখ রাখবো, প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের তরফ থেকে সোমবার দিন তাকে যে শো কজ লেটার দেওয়া হয়, 3 দিন সময় ছিল তার হাতে এবং সেই শো কজের লেটারের জবাব দিলেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশেই কাজ করেছেন তিনি, মুখ্যমন্ত্রী রাজ্যে তার মাথা এবং সেই নির্দেশেই তিনি কাজ করেছেন, এমনই লিখলেন জবাবি চিঠিতে। আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যের বর্তমান মুখ্য উপদেষ্টা, যিনি সোমবার দিনই অবসর গ্রহণ করেন তার পদ থেকে, কিন্তু ঘটনাচক্রে সেই দিনই কেন্দ্রের তরফ থেকে তার হাতে চলে আসে একটি শোকজ লেটার। অর্থাৎ তখনই বোঝা যায় যে এই সমস্যার সমাধান খুব দ্রুত হচ্ছে না। 3 দিন সময় ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের হাতে এবং 3 দিন সময় বৃহস্পতিবার, অর্থাৎ আজকের দিনেই শেষ দিনটি ছিল এবং সেখানেই চিঠি লিখলেন আলাপন বন্দ্যোপাধ্যায় এবং সেই চিঠিতে তিনি জানালেন যে মুখ্যমন্ত্রী রাজ্যের প্রধান, তার নির্দেশেই তিনি সমস্ত কাজ করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন সিনিয়র নিউজ এডিটর অনির্বাণ সিনহা। অনির্বাণ, আলাপন বন্দ্যোপাধ্যায় যে চিঠি লিখলেন কেন্দ্রকে, ঠিক কি বিস্তারিত রয়েছে সেই চিঠিতে, একবার তোমার থেকে জানতে চাইবো। দেখো সৃজিতা, আলাপন বন্দ্যোপাধ্যায় চিঠিতে যা বলেছেন সেটা একেবারে গোড়ার কথা। তিনি জাস্ট বলা যায় স্মরণ করিয়ে দিয়েছেন যে রাজ্যের মুখ্য সচিব হিসেবে তার রিপোর্টিং অথরিটি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেখা করতে যাওয়াই হোক, সেই বৈঠকে রাজ্যের তরফে রিপোর্ট পেশ করাই হোক এবং রিপোর্ট পেশ করার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সঙ্গে সেই বৈঠক থেকে বেরিয়ে আসার সময় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে বেরিয়ে আসাই হোক, এই সবটাই তিনি করেছেন এ রাজ্যে তার রিপোর্টিং অথরিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে এবং তার নির্দেশ মতো অথবা তিনি যেভাবে বলেছেন সেই মতো। সাধারণভাবে আমরা জানি যে কোনো আইএএস বা আইপিএস তার কর্মজীবনের শুরু থেকেই নির্দিষ্ট একটি স্টেট ক্যাডারের অধীনে চাকরি করেন, যদিও তার নিয়োগকর্তা কেন্দ্র সরকার, কিন্তু তার চাকরি জীবনে তিনি যে স্টেট ক্যাডারের অধীনে সেই ক্যাডারে তার রিপোর্টিং অথরিটি, তিনি যখন যে পদে থাকছেন, জেলা শাসক হিসেবে একরকম, জেলা শাসকের পরে অতিরিক্ত সচিব পর্যায়ে একরকম, সচিব পর্যায়ে একরকম, মুখ্য সচিব পর্যায়ে একরকম, প্রত্যেকটি পর্যায়ে যিনি যখন তার রিপোর্টিং অথরিটি থাকবেন তাকে রিপোর্ট করে কাজ করাটাই ওই ক্যাডারের আইএএস বা আইপিএসের নির্দিষ্টভাবে আইএএসদের ক্ষেত্রে নিয়মের মধ্যে পড়ে। এবং আলাপন বন্দ্যোপাধ্যায় আজকে যে চিঠি দিয়েছেন তাতে এটা স্পষ্ট করে দিয়েছেন তিনি নিয়ম বহির্ভূত কিছু করেননি। আইএএসের চাকরির শর্ত মেনে, আইএএসের চাকরির যে রুল বুক, সেই রুল বুক মেনে ঠিক যেমনটি তার করার কথা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, রিপোর্ট পেশ করেছেন রাজ্যের ক্ষয়ক্ষতির এই দুর্যোগ সম্পর্কে এবং একই সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেরিয়ে এসছেন, তাও প্রধানমন্ত্রীকে জানিয়ে তার অনুমতিক্রমে। সৃজিতা। একেবারে ধন্যবাদ অনির্বাণ। আমরা কথা বলছিলাম সিনিয়র নিউজ এডিটর অনির্বাণ সিনহার সঙ্গে এবং যেমনটা অনির্বাণ জানালেন যে একেবারে যেটা গোড়ার কথা, যেটা তার বেসিক কাজ, যে তার যিনি রিপোর্টিং এর ক্ষেত্রে তার মাথায় ঠিক যিনি থাকবেন তাকে রিপোর্ট করতে হবে এবং সেই নিয়মটাই তিনি মেনেছেন এবং সেই অনুযায়ী চিঠি লিখলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি আমরা যে খবরের দিকে নজর রাখবো, যে বাম শূন্য এবং কার্যত কংগ্রেস শূন্য হয়েছে রাজ্য, কেন এইভাবে রক্ত শূন্য হলো বাম কংগ্রেস, সেই নিয়েই এবার কমিটি গঠন করলেন সোনিয়া গান্ধী। কোথাও না কোথাও গিয়ে মনে করা হচ্ছে যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, সেই কারণেই এই ভরাডুবি রাজ্যে। এবারের বিধানসভা নির্বাচনে রক্তশূন্য হয়েছে বাম কংগ্রেস। ভাগ্যে মেলেনি একটিও আসন, উল্টে জোট শরিক আইএসএফ এর ঝুলিতে একটি আসন ভাঙর। বাংলার নির্বাচনী রাজনীতিতে কেন ঘটল এমন ঘটনা? দোষারোপ পাল্টা দোষারোপে ব্যস্ত 3 শিবির। ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে প্রকাশ্যেই মুখ খুলেছেন প্রাক্তন বিধায়ক অশোক ভট্টাচার্য, কান্তি গাঙ্গুলি, তন্ময় ভট্টাচার্যরা। জল্পনার মধ্যে ঘৃতাহুতি দিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। বাম কংগ্রেস জোট বাংলা রাজনীতিতে নতুন না হলেও 21-এর ভোটে জোটে জট পাকিয়েছিল আইএসএফকে নিয়ে। জোটের অন্যতম কারণ ছিল আসন রফাও। ভোটের আগে রাজনৈতিক দল গঠন করে আব্বাস সিদ্দিকী। বাম কংগ্রেসের সঙ্গে জোট করা নিয়ে কম জলঘোলা হয়নি বঙ্গ রাজনীতিতে, কারণ আইএসএফ আর বাম কংগ্রেসের দলীয় মতাদর্শ, নির্বাচনী দিক সবকিছুই আলাদা। প্রশ্ন উঠেছিল তৃণমূলের গরিষ্ঠ সংখ্যার ভোটে ধস নামিয়ে
বাংলার সংখ্যালঘু ভোটকে কাছে পেতে কি বাম কংগ্রেসের জোটে আইএসএফকে নেওয়া হয়েছিল? এবার সেই প্রশ্নেই কার্যত শিলমোহর দিলেন সোনিয়া গান্ধী। সাম্প্রদায়িক জোটের কারণেই হার বাংলা ও অসমে, কারণ খুঁজতে 5 সদস্যের কমিটি গঠন সোনিয়া গান্ধীর। কংগ্রেসের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তিতে ধাক্কা। এই খবর প্রথম জানায় রিপাবলিক বাংলা। খবর প্রকাশ্যে আসতেই জোর গুঞ্জন বাম কংগ্রেসের অন্দরে। শুরু হয়েছে জোটের কাণ্ডারির খোঁজ। ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বঙ্গ কংগ্রেসের ভূমিকা নিয়েও। আমরা করেছিলাম সিপিএম এর সঙ্গে লেফট ফ্রন্ট সঙ্গে আমরা অ্যালায়েন্স আমাদের হয়েছিল, ওরা করেছিল ওদের সঙ্গে, সেটা ওদের ব্যাপার। আমরা কোনো তাতে হাও বলিনি, নাও বলিনি। কোনো পার্টি, কোনো রিলিজিয়াস গ্রুপকে নিয়ে কাজ করাটা ঠিক না। Democracy, all kinds of people are there. Congress, a secular party. তাহলে কি হাইকমান্ডের নির্দেশ ছাড়াই বাম কংগ্রেস আইএসএফ জোট হয়েছিল? অধীর চৌধুরী কি দিল্লিতে না জানিয়েই জোটে আইএসএফ এর অন্তর্ভুক্তিতে সায় দিয়েছিলেন? সোনিয়া গান্ধীকে চিঠি লিখে জোটে আপত্তির কথা জানিয়েছিলেন আব্দুল মান্নান। তারপরেও সোনিয়া গান্ধীর অজ্ঞাতে কিভাবে জোট সম্ভব হয়েছে আইএসএফ এর সঙ্গে? আইএসএফ এর সঙ্গে জোটের কাণ্ডারি কে? ব্রিগেডে নির্বাচনী সভায় আব্বাস সিদ্দিকীর সঙ্গে অধীরের ঠান্ডা লড়াই দেখেছিল বাংলা। সেই ছবি দেখার পর আদৌ কি জোটের কাণ্ডারি অধীর চৌধুরী বলে মনে হয়? যদি না হয় তাহলে কে? এই পরিস্থিতিতে রিপাবলিক বাংলাকে আব্বাস সিদ্দিকীর প্রতিক্রিয়া, জোট হয়েছিল বামেদের সঙ্গে, কংগ্রেসের সঙ্গে নয়। আইএসএফ এর সাথে বামফ্রন্টের জোট হয়েছিল, বামেদের সাথে কংগ্রেসের জোট হয়েছিল। কংগ্রেসের সাথে আইএসএফ এর কোনো জোট হয়নি। তাহলে সেই জায়গায় কংগ্রেসের হাইকমান্ড জোট করেছে কাদের সাথে? বামেদের সাথে। তিনারা কাকে সাম্প্রদায়িক জোট বলছে সেটা তিনারা খোলাসা করলেই ভালো হয়। এই বক্তব্যের পাল্টা এলো বাম শরিক ফরওয়ার্ড ব্লক থেকে। জোটে আইএসএফ কে নিয়ে আপত্তি ছিল তাদের। যে আইএসএফ নামে যে দলটি তৈরি হয়েছিল, সে তার যে মুখ্য কর্তা যারা, তারা সব সাম্প্রদায়িক ধর্মীয় এতেই বিশ্বাস। আমরাই তো প্রথম পার্টি যারা বলেছিলাম যে এরকম যারা আসছে তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তাদের ধর্মীয় পরিচয় আছে। বিজেপিকে রুখতে অতি উৎসাহী কি কংগ্রেসের এই পদক্ষেপ? জোট নিয়ে মুখ খুলল বিজেপি নেতৃত্ব। বাংলাতে চাকরি কোথায়? কর্মসংস্থান নেই। বাংলার লোকরা, বাংলার ছেলেপিলেরা, বাংলার খেটে খাওয়া মানুষ, তারা সবাই অন্য প্রদেশে যাচ্ছে রুটি রুজির জন্যে। একদিকে তিনি সবাইকে বহিরাগত বলছেন, বাইরে থেকে যারা আমাদের দলের লোকজন এসেছিলেন, আর ওদিকে বাঙালিরাই বহিরাগত হয়ে বাইরে কাজ করতে হচ্ছে এবং তাদের এইভাবে বেঘরে প্রাণ যাচ্ছে। এর উত্তর তো মাননীয়াই দিতে পারবেন। বিজেপিকে সাম্প্রদায়িক বলা কংগ্রেস সাম্প্রদায়িক জোটের সঙ্গে হাত মিলিয়ে কি আত্মঘাতী হলো? রিপাবলিক বাংলা। ভ্যাকসিন নিয়ে নয়া পদক্ষেপ দেখা গেল ভারতবর্ষে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, এর দুজনের একটি কথোপকথন হয়েছে এবং যে কথোপকথনের মাধ্যমে যে তথ্য উঠে আসছে তাতে জানতে পারা যাচ্ছে যে 60 লক্ষেরও বেশি ভ্যাকসিন পেতে চলেছে ভারত। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কমলা হ্যারিস, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, তার সঙ্গে ইতিমধ্যে একটি কথোপকথন হয়েছে ভ্যাকসিন নিয়ে, যেখানে গোটা দেশে ভ্যাকসিন নিয়ে কখনো বেশ কিছু সময় সমস্যা দেখা গেছে, যেখানে দেখা গেছে যে সঠিক পরিমাণ ভ্যাকসিন সব জায়গায় হয়তো গিয়ে পৌঁছাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে ভ্যাকসিন নিয়ে এক নয়া দিশা দেখাচ্ছে ভারত এবং আমেরিকা। এই বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমাদৃতা। ওই কথোপকথনের সারমর্ম ঠিক কি রয়েছে? দেখো, প্রথমে যেটা জানিয়ে রাখতে চাইবো, কমলা হ্যারিস নিজে ফোন করেন এবং সরাসরি কথা বলেন নরেন্দ্র মোদীর সঙ্গে। ভারত মার্কিন যে দ্বিপাক্ষিক সম্পর্ক, সেই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথোপকথন হয় এবং তখনই কমলা হ্যারিস বলেন যে সমস্ত দেশে এই মুহূর্তে ভ্যাকসিনের চাহিদা সব থেকে বেশি, যার মধ্যে কানাডা আছে, মেক্সিকো আছে এবং অবশ্যই আমাদের দেশ রয়েছে, সেখানে সেই সব দেশ মিলিয়ে 6 মিলিয়ন অর্থাৎ 60 লক্ষ ভ্যাকসিন ডোনেট করবে হোয়াইট হাউস। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা কোভ্যাক্স ইনিশিয়েটিভ আছে, সেই ইনিশিয়েটিভের অন্তর্গত ইউএস অ্যাডমিনিস্ট্রেশন তারা 25 মিলিয়ন অর্থাৎ 250 লক্ষ
কোভিড-19 ডোজেস গোটা বিশ্বে তারা বন্টনের জন্য দেবে। তার মধ্যে এই 60 লক্ষ ভ্যাকসিন যা কানাডা, মেক্সিকো, ইন্ডিয়া এই ধরনের যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে বন্টন করা হবে, কারণ এই দেশগুলোতে এই মুহূর্তে ভ্যাকসিনের চাহিদা সব থেকে বেশি। এবং যদি এই বন্টনটা হয় তাহলে কিন্তু একটা কথা বলাই যায়, আমাদের দেশে যেহেতু ভ্যাকসিনের চাহিদাটা তুঙ্গে, সেই চাহিদার অনেকাংশই মিটবে এই ভ্যাকসিন এলে। একেবারে ধন্যবাদ সমাদৃতা। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সমাদৃতার সঙ্গে, এবং যে বিষয়টি উঠে এলো যে কমলা হ্যারিস তিনি নিজেই ফোন করেন, এবং এই চিন্তাভাবনা যদি ফলপ্রসূ হয় তাহলে নিঃসন্দেহে এ দেশের ক্ষেত্রে তো যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। এর পরবর্তীতে আমরা যে খবরের দিকে নজর রাখবো, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এক বিশেষ ঘোষণা, যেখানে জানানো হয়েছে টেট পরীক্ষা যারা দিয়েছেন তারা সেই পরীক্ষায় পাশ করলে তার বৈধতা থাকবে আজীবন, আগে যেটি ছিল 7 বছর পর্যন্ত। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে টেট পরীক্ষা যারা দিয়েছেন এটি যেমন তাদের কাছে একটা খুব সুখবর, তেমনি এই ঘোষণা রাজ্য সরকারকে বেশ কিছুটা চাপে ফেললো নাকি? টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেটের বৈধতা 7 বছর থেকে বাড়িয়ে আজীবন করা হলো। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ নিশাঙ্ক পোখরিয়াল এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন। কেন্দ্রের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, টেট উত্তীর্ণদের শংসাপত্রের বৈধতা 7 বছর থেকে বাড়িয়ে আজীবন করা হচ্ছে। 2011 সাল থেকে এই সুযোগ পাওয়া যাবে। 2011 সাল থেকে এখনো পর্যন্ত যারা টেট উত্তীর্ণ হয়েছেন তাদের শংসাপত্র সারা জীবনের জন্য বৈধ থাকবে। যাদের টেট উত্তীর্ণ হওয়ার পর 7 বছর পেরিয়েছে তাদের নতুন করে শংসাপত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট রাজ্য সরকার ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। টেট নিয়ে কেন্দ্রের এই নয়া সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্যগুলিকে জানানো হয়েছে, সেই সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই ঘোষণায় সরাসরি উপকৃত হবেন দেশের লক্ষ লক্ষ টেট পরীক্ষার্থী। টেট উত্তীর্ণ হলেও শিক্ষক নিয়োগের পরীক্ষায় বিভিন্ন সময় টাল বাহানা তৈরি হয়েছে। এ রাজ্যে বছরের পর বছর আটকে থেকেছে স্কুল সার্ভিস কমিশন ও প্রাইমারিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। গত 1 দশকে শিক্ষক নিয়োগে ভুরি ভুরি অভিযোগও সামনে এসেছে। আইনি জটে আটকেছে নিয়োগ প্রক্রিয়া। নিয়োগের দাবিতে পথেও নেমেছেন পড়ুয়ারা। জল গড়িয়েছে আদালতে। শিক্ষক নিয়োগ নিয়ে রাজনৈতিক তরজাও কম হয়নি। কেন্দ্রের এই সিদ্ধান্ত বহু যুবক যুবতীর মনে আশার আলো জাগাবে, আমি এইটুকুনি বলতে পারি। কারণ মনে করুন এই রাজ্যে 2012 যে টেট হয়েছিল তার নিষ্পত্তি এখনো হয়নি। 2021 10 বছর হতে চলল। কারণ এখানকার রাজ্য সরকার এই টেট দিয়ে শিক্ষক নিয়োগের ব্যাপারে প্রতি পদক্ষেপে তারা বাধা তারা করতে পারেনি। অন্যদিকে দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, অকৃতকার্য হয়েছে, স্কুলে শিক্ষক নিয়োগ করতে পারেনি। সুপ্রিম কোর্ট পর্যন্ত কেস গেছে। সুপ্রিম কোর্ট বারবার বলেছে এখানকার শিক্ষা দপ্তরকে, কিন্তু তারা অকৃতকার্য হয়েছে টেটের মাধ্যমে শিক্ষক নিয়োগের ব্যাপারে। শিক্ষা হলো যুগ্ম তালিকায় আছে, কনকারেন্ট লিস্টে আছে। অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, আমাদের সংবিধানে যুগ্ম তালিকায় কিন্তু শিক্ষা আছে। কেন্দ্রীয় সরকার একটা সিদ্ধান্ত নিয়েছেন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের কাছে বলতে পারেন। রাজ্য সরকার সেটাকে বিবেচনা করবেন কি করবেন না সেটা রাজ্যের মন্ত্রিসভা আছে, মন্ত্রক আছে, মুখ্যমন্ত্রী আছেন, তিনি তারা আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবে। আইনি লড়াই, রাজনৈতিক লড়াই, পথে নেমে পরীক্ষার্থীদের আন্দোলন। সময় গড়িয়েছে, থমকে থেকেছে শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়া। 7 বছর পেরিয়ে যাওয়ায় টেট পাশের সার্টিফিকেটের মেয়াদও ফুরিয়েছে। পাশ করেও সেই সার্টিফিকেট কাজে আসেনি। কেন্দ্রের এই সিদ্ধান্তে নতুন করে আশার আলো দেখছেন সেই সব পরীক্ষার্থীরা। আমরা একদিকে যেমন এটাকে স্বাগত জানাচ্ছি, অপর দিক দিয়ে দাবি জানাচ্ছি টেট পাস সার্টিফিকেটের বৈধতা আজীবন দিয়ে কিছু হবে না। তাদের প্রত্যেক বছর নিয়োগের ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে। একদিকে পিটিটিআইদের দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছে, অপরদিকে 16,500 যে রিক্রুটমেন্টের প্রসিডিওর ভোটের আগে চলেছিল সেই প্রসিডিওরের বেশিরভাগটাই এখনো বাকি আছে। যে সমস্ত পরীক্ষার্থী একবার টেট পাস করবেন তাদের বারবার পরীক্ষা না দিয়ে তিনি
বারবার যতবার তিনি টেটে বসবেন, অর্থাৎ ইন্টারভিউ তিনি সুযোগ পাবেন। কেন্দ্রের এই সিদ্ধান্তে একদিকে যেমন আশার আলো দেখছেন পরীক্ষার্থীরা, অন্যদিকে ঠিক তখনই চাপে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে রাজ্যের ওপর। এমনিতেই নিয়োগের বিপুল চাপ, কেন্দ্রের এই নির্দেশিকায় সংখ্যা বাড়বে আবেদনকারীদের। নিয়োগের দাবিতে সরব হবেন তারাও, 7 বছরের মেয়াদ পেরোনোয় যারা ব্রাত্য হয়েছিলেন। রিপাবলিক বাংলা। বাতিল করা হয়েছে পরীক্ষা, কিন্তু এই গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষায় পাশ করানো হবে ছাত্রছাত্রীদের কিসের ভিত্তিতে জানতে চাই সুপ্রিম কোর্ট। এবং তারপর সিবিএসই এবং আইসিএসই বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে তারা এর সবিস্তারে উত্তর দেবেন 2 সপ্তাহ পর। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বৈঠকের পর সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্র। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য নিরাপত্তার কথা মাথায় রেখেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়, কিন্তু পড়ুয়াদের বার্ষিক মূল্যায়ন হবে কি করে? বৃহস্পতিবার এই বিষয়ে মামলাটির শুনানি ছিল। মামলা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতি এম খানবিলকর এবং দীনেশ মাহেশ্বরীর বেঞ্চে। সুপ্রিম কোর্টে সিবিএসই এবং আইএসসি বোর্ড মামলার প্রেক্ষিতে জানিয়েছে তাদের কিছুদিন সময় চাই। 2 সপ্তাহ পরে এ বিষয়ে আদালতে জানানো হবে। সুপ্রিম কোর্টকে জানিয়েছে সিবিএসই এবং আইএসসি বোর্ড। আদালত জানায়, কোভিড পরিস্থিতিতে পরীক্ষা বাতিল, তাতে আমরা খুশি। মূল্যায়নের শর্ত কি হবে তা স্পষ্ট করে কোথাও জানানো হয়নি। 2 সপ্তাহ পর তা আদালতকে স্পষ্ট করে জানাতে হবে। পরবর্তী শুনানি হবে 2 সপ্তাহ পর। সিবিএসইর আইনজীবী হিসেবে আদালতে সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল কে বেণুগোপাল, যদিও তিনি আদালতে সিদ্ধান্ত নিতে 3 সপ্তাহ সময় চেয়েছিলেন। আইএসই বোর্ডের আইনজীবী জানান, তারা ইতিমধ্যে মূল্যায়ন শর্ত নির্ধারণের জন্য বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছে। কিছুক্ষণ সওয়াল চলার পর আদালত এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য সিবিএসই এবং আইএসই বোর্ডকে 2 সপ্তাহের সময় দেয়। দিল্লির এক আইনজীবী মমতা শর্মার আবেদনের ভিত্তিতে এই শুনানি হয় সুপ্রিম কোর্টে। রিপাবলিক বাংলা। কেন্দ্র এবং হোয়াটসঅ্যাপের আকচির জল গড়ালো দিল্লি হাইকোর্ট অবধি। হোয়াটসঅ্যাপ তার গ্রাহকদের বিভ্রান্ত করছে, হাইকোর্টকে জানালো কেন্দ্র। নয়া ডিজিটাল আইন নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের সঙ্গে কেন্দ্রীয় সরকারের সঙ্গে টানাপোড়েন চলছেই। এবার হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির বিরুদ্ধে নতুন দাবি তুলে ফের দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। বৃহস্পতিবার আদালতে এক হলফনামা পেশ করেছে কেন্দ্র সরকার। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ বিভ্রান্ত করছে গ্রাহকদের, পলিসির অনুমতি নিয়ে গ্রাহক বিরোধী কাজকে উৎসাহ দিচ্ছে, ডিজিটাল ক্ষমতাকে অপব্যবহারের কাজে লাগানো হচ্ছে। গ্রাহকদের নতুন পলিসি গ্রহণ করতে বাধ্য করছে হোয়াটসঅ্যাপ এই বিষয়ে পুশ নোটিফিকেশনও পাঠাচ্ছে গ্রাহকদের। আদালতের কাছে কেন্দ্র আর্জি জানিয়েছে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হোক হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষকে। রিপাবলিক বাংলা। দিল্লিতে সাফাই কর্মীর কাজ নিয়ে গিয়েছিলেন পাথর প্রতিমার অসিত এবং সেখানে গিয়ে খুন হতে হয় তাকে। কিন্তু এত সামান্য একটা কাজের জন্য নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে কেন যেতে হলো? রাজ্যের কর্মসংস্থান নেই, প্রশ্ন উঠছে এই ঘটনায়। ফের ভিন রাজ্যে গিয়ে মর্মান্তিক মৃত্যু বাংলার যুবকের। পাথর প্রতিমার অসিত দাসের মৃত্যু আরও একবার তুলে দিল বেশ কিছু প্রশ্ন। রাজ্যের বেকারত্ব বারবারই প্রশ্নের মুখে ফেলেছে সরকারকে। 24 বছরের তাজা প্রাণ অসিতের মৃত্যু আরও একবার চোখে আঙুল দিয়ে উস্কে দিল সেই প্রশ্ন। নির্বাচনের প্রচার হোক বা সরকারি অনুষ্ঠান, সবসময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নতুন শিল্প আনার কথা বলেছেন, বারবার বলেছেন কর্মসংস্থান তৈরির কথা। কিন্তু তৃতীয়বার ক্ষমতায় এলেও তৃণমূল সরকার এতদিনে নতুন কোন শিল্প আনতে পেরেছে সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। তাদের মত, এ রাজ্যে কর্মসংস্থান তৈরি করতে ব্যর্থ প্রশাসন। কিন্তু পশ্চিমবঙ্গ জাতীয় গড়ের ওপরে, অর্থাৎ যেখানে বেকারিত্ব ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি, এই বেকারিত্বের কারণ হচ্ছে এই যে বিগত 10 বছরে তো কোনো রকম কর্ম বিনিয়োগ কেন্দ্রের ব্যবস্থা হয়নি। কর্ম বিনিয়োগ করার জন্য কারখানা কলকারখানা করা বা উৎপাদনমূলক কাজ করা সেসব হয়নি, বরং এখান থেকে কারখানা তাড়িয়েই তারা ক্ষমতায় এসেছিলেন। অতএব বেকার যুবকদের ধরেই নিতে হবে তারা চাকরি পাবেন না, এটা তাদের দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য।
পিটিয়ে মারা হলো পাথর প্রতিমার অসিত দাসকে। তবে এই প্রথম নয়, এর আগেও মালদার পরিযায়ীকে কুপিয়ে খুন করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল রাজস্থানে। কাশ্মীরে এ রাজ্যের 5 পরিযায়ী শ্রমিককে গুলি করে খুন করে জঙ্গিরা। প্রতিবারই দোষীদের কঠোর শাস্তির দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নিজের রাজ্যের ছেলেমেয়েরা কেন ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হচ্ছে, এই উত্তর এখনো অধরা। রিপাবলিক বাংলা। ভারতের তরফ থেকে জানানো হয়েছিল যে ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ শেষ করা হবে টিকাকরণ কর্মসূচি। সেই লক্ষ্যেই দ্বিতীয় টিকা বাজারে আসতে চলেছে। এর পাশাপাশি আরও 2 বিদেশি টিকা আসতে পারে দেশে। এবার ভারতে স্পুটনিক ভি টিকা তৈরির জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমতি চাইল সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। এই মুহূর্তে ভারতে ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে রাশিয়ার স্পুটনিক ভি টিকা। সূত্রের খবর, সেই টিকা তৈরির আগে পরীক্ষা ও পর্যবেক্ষণের অনুমতি চেয়েছে সিরাম। এই সংস্থা জুন মাসের মধ্যে 10 কোটি কোভিশিল্ড টিকা তৈরির বরাত নিয়েছে। স্পুটনিক ভির পরীক্ষা ও পর্যবেক্ষণের অনুমতি চেয়েছে সিরাম। ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে সিরাম আবেদনপত্র পাঠিয়েছে। এ বিষয়ে ড্রাগ কন্ট্রোলারের তরফে এখনো কিছু জানানো হয়নি। অন্যদিকে চলতি বছরের মধ্যে ভারতে তৈরি আরও 1 টিকা চলে আসবে বাজারে। ইতিমধ্যে কেন্দ্র হায়দ্রাবাদের সংস্থা বায়োলজিক্যালকেই 30 কোটি করোনা টিকার বরাত দিয়েছে। তার জন্য অগ্রিম দেওয়া হয়েছে 1500 কোটি টাকা। এখনো এই টিকা মানবদেহে পরীক্ষার 3য় পর্যায়ে চলছে। টিকা সম্পর্কিত জাতীয় বিশেষজ্ঞ কমিটি সন্তোষজনক তকমা দিয়েছে। ডিসিজিআই চূড়ান্ত ছাড়পত্র মিললে ডিসেম্বরে শুরু হবে উৎপাদন। ভারতে তৈরি প্রথম করোনা টিকা কোভ্যাক্সিন উৎপাদনকারী সংস্থা হায়দ্রাবাদেরই ভারত বায়োটেক। কোভ্যাক্সিনের পাশাপাশি পুনের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায় উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডও রয়েছে বাজারে। দ্বিতীয় দফার সংক্রমণের ঢেউ আছড়ে পড়ার পর রাশিয়া থেকে কোভিড-19 টিকা স্পুটনিক ভি আমদানি করা হয়েছে। সরকারি সূত্রের খবর, বায়োলজিক্যালের টিকার আগে বাজারে আসবে ফাইজার ও মডার্নার মতো বিদেশি টিকা। রিপাবলিক বাংলা। চোখ রাখবো আবহাওয়ার খবরের দিকে। পূর্বাভাস মতোই বৃহস্পতিবারই দেশে ঢুকে পড়েছে বর্ষা। কেরালায় বর্ষা ইতিমধ্যেই ঢুকে পড়েছে এবং ভারতের দক্ষিণাংশে প্রবেশ ঘটেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর। এমনিতে কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের নির্ধারিত সময় 1 জুন। গত 15 মে মৌসুম ভবনের তরফে জানানো হয়েছিল নির্ধারিত সূচি মেনেই 1 জুনের কাছাকাছি ভারতে ঢুকে পড়বে বর্ষা। কিন্তু পরবর্তীতে বর্ষা ঢুকে পড়া ঘোষণার যে শর্ত আছে তা পূরণ হয়নি। তার জেরে দ্বিতীয় পূর্বাভাসে জানানো হয় 3রা জুন ঢুকবে বর্ষা। সেই মতো বৃহস্পতিবার ভারতে ঢুকে পড়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে এবার দেশে স্বাভাবিক হবে বর্ষা। উত্তর পশ্চিম ভারতে দীর্ঘকালীন গড়ের 92 থেকে 108% বৃষ্টিপাত হতে পারে। মধ্য ভারতে স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে দীর্ঘকালীন গড়ের 106% বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর পূর্ব ভারতে বৃষ্টির ঘাটতি হতে পারে। পাশাপাশি এই প্রথমবার বর্ষার কোর জোনের জন্য বিশেষ পূর্বাভাস দেওয়া হয়েছে। মৌসুম ভবন জানিয়েছে ওড়িশা থেকে মহারাষ্ট্র এবং গুজরাট এলাকায় স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হতে পারে। রিপাবলিক বাংলা।